আমি কখনো মেনে নিতে পারবো না। কিন্তু শোনো কাঞ্চন, আমি তোমার বাপ কর্তা হলেও আমি কিন্তু তোমার স্ত্রী হয়ে যাইনি। আর যতদিন না আমি তোমার স্ত্রী হচ্ছি ততদিন কিন্তু আমার নিজের একটা ব্যক্তি স্বাধীনতা বলে কিছু আছে, সেটা কিন্তু দায়িত্বটা আমি নিজে একা নিতে পারি। এটা তুই কি করলি দেবী? তুই তো নিজেই ওকে 1 টাকা চাবুক মার সম্মতি দিয়েছিলাম। ভুল করেছিলাম দাদা সোনা, ভুল করেছিলাম। তাই তো আজ আমি নিজেই ওকে মুক্তি দিলাম দাদা সোনা। তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও। আমি আমার সামান্য রক্ত দিয়ে তোমার ওই স্মৃতিটা নোংরা করে দিয়েছিলাম বলে আজ আমার দেহ থেকে যে রক্ত তুমি ধরালে তাতে তোমার ওই নোংরা স্মৃতি হয়ে গেছে তো মেমতায়। এখনো যদি না হয়ে থাকে তাহলে বলো মেলে আমার দরিদ্রকে কেটে কোটি কোটি করে আমার তলে লেলে তো আমার রক্ত তুমি নিয়ে নাও মেমতায়। আমার তলে লেলে তো আমার রক্ত তুমি নিয়ে নাও। আমি ঠিক বুঝে উঠতে পারছি না দেবী, এই রাজধানীর উপর তোমার দয়া উঠলো কেন? দয়া নয় কাঞ্চন, দয়া নয়, এই হলো আমার ওর প্রতি মানবতার ছায়া। আচ্ছা একটা ব্যাপার ভেবে দেখতে দেবী, এই ঘটনার পর কাঞ্চন যদি তোকে বিয়ে করতে অসম্মত হয় তাহলে তোর কি অবস্থা হবে ভেবে দেখ। তুমি কেমন করে ভাবলে দাদা সোনা যে কাঞ্চন আমার বিয়ে করতে চাইবে না আর আমি একেবারে সারা জীবন কুমারী হয়ে থাকবো? আর তার থেকে ভালো যদি বিয়ে করতে না চায় তাহলে তাই হবে। না মেম সাহেব না, আমার একটুখানি ভুলের জন্য তোমার জীবন এভাবে নষ্ট হতে দেবো না মেম সাহেব। বাবু গো, মেম সাহেব বড্ড ভালো বাবু। মেম সাহেবকে বিয়ে করলে না আপনি অনেক সুখী হবেন বাবু, আপনি অনেক সুখী হবেন। আপনি আমায় কথা দিন বাবু, এই মেম সাহেবকে আপনি বিয়ে করবেন। আমি আপনারা হাত ধরে অনুরোধ করছি বাবু, আমি আপনারা হাত ধরে অনুরোধ। আমার অনুরোধ আপনি লাগবেন না বাবু। তবে কি আমার এতখানি ভুলের জন্য মেম সাহেবের আর বিয়ে হবে না? খালা কত্তল দানোয়ার আমি কালা রাত্রি দাগা পেলে না। একটা ভালো মেয়ের জীবন নিয়ে তুই ছেলে মেনে খেলে তোকে আমি বাচ্চা দেবো না কত্তল, তোকে আমি কালা দিবে। চিরদিনে আধারে কেটে গেল এ জীবন, কেউ তো কাছে আছে। কেটে গেল এ জীবন, কেউ
মমতাকে সে তো মন বোঝে না, মমতার ছোঁয়ায় সে তো মনে জানে না। মমতাকে সে তো মনে জানে না, মমতার ছোঁয়ায় সে তো মন বোঝে না। আরে যদি পিছন থেকে কেউ কখনো তাকে 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 গোলাম করে তাহলে আমার একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমি কিন্তু আর ওয়েট করতে রাজি নই। আমি চাই যত শীঘ্র সম্ভব তোদের বিয়েটা সেরে ফেলতে। কিন্তু কাঞ্চনকে বিয়ে করতে কিন্তু আমার একটা আপত্তি আছে দাদা শোনো। এতে আপত্তি দেখার কি আছে? কাঞ্চন তোকে ভালোবাসে। ভালোবাসলেও তুমি একবার ওকে জিজ্ঞেস করো তো দাদা শোনা, সে একটা সিঁদুর ঘষা মেয়েকে ও বিয়ে করতে রাজি হবে কিনা? সিদ্ধুর কথা বলছো কেন দেবী? ও তো একটা পাগলের পাগলামি। আমরা রক্তের ছিন্দে তোমার শীতে লাগিয়ে দিয়েছে, ওটা মিটি বললেই সব সমস্যা মিটে যাবে। কিন্তু বাজার থেকে এক চিমটি সিঁদুরের দামের থেকে ওর ওই শরীরের রক্তের দামটা কিন্তু আমার কাছে অনেক বেশি কাঞ্চন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই আমি বলছি দাদা শোনা, ওরা একটা সত্যি সত্যি একটা ছোট্ট পাগলামি করে ফেলেছিল, কিন্তু তোমরা তোমরা যে তার থেকে আরো অনেক 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 বড় বেশি পাগলামি করে ফেললে। ওই একটা ছেলেকে রক্তের জন্য তোমরা ওই সারা দেহ থেকে বিন্দু বিন্দু রক্ত ছড়িয়ে দিলে, কলঙ্কের কালি করে দিলে। কেন দাদা শোনা, আবার সেই কলঙ্কের কালিতে আমাকে নতুন করে আমার গায়ে লাগাতে চাইছো? কেন এমন করলে দাদা শোনা? উত্তর দিতে পারো কেন? কেন? শুনে যা। হ্যাঁ? দেবীর হঠাৎ এই চেঞ্জটা আমি মেনে নিতে পারছি না। এখনই এতটা হতাশ হওয়ার কারণ মেয়েদের মন বড্ড নরম তো, ছেলেটাকে মারধর করতে দেখে একটু শক্ত হয়ে পড়েছে। আমি বরং তোমার মা বাবার সাথে কথা বলে তোমার দেবীর বিয়েতে একটা দাঁড়াও, ঠাকুরজির মত না নিয়ে এখনই তুমি ওদের বিয়ের ডেটটা ফাইনাল করতে পারবে না। থামো। আমি চাই আগামী লগ্নে দেবীর বিয়ের ডেটটা সম্পূর্ণ হবে এবং আমার ডিসিশন কখনো চেঞ্জ হবে না। প্লিজ প্লিজ স্যার প্লিজ, দেবী যখন কি সময় চাইছে নো প্রবলেম, আমি শুনিতে রাজি। দেবী ছাড়া আমি সারা জীবন অপেক্ষা করে থাকবো। দেবী ছাড়া কাউকে কোনোদিন বউ হিসাবে মেনে নেব না। I am promise. চমৎকার। হঠাৎ তুমি দেবীর বিয়ের ডেটটা পেছাতে চাইছো কেন? দেবী চাইছে না তাই? দেবী চাইছে না নাকি তুমি চাইছো না? আমার একমাত্র বোন বিয়ে করে সুখী হোক। ওগো ওগো, তুমি চুপ করো। এমন কথা ভাবার আগে আমার যেন মৃত্যু হয়। থামো। বেশ কিছুদিন আগে তুমি তোমার মাসুতো ভাইয়ের সঙ্গে দেবীর বিয়ে প্রস্তাব দিয়েছিলে, তাই না? ওটা তোমার ভুল ধারণা দাদা। দেবীর সঙ্গে বৌদির মাস্তুতো ভাইয়ের বিয়ের প্রস্তাবটা আমি বৌদিকে দিয়ে তোমার কাছে পাঠিয়েছিলাম, কিন্তু আমরা যেদিন জানতে পারলাম দেবী আর কাঞ্চন পরস্পরকে ভালোবাসে, সেদিন বৌদিটা প্রথম নাকচ করে দেয়। আমার জন্য কেন তুমি শুধু শুধু ওর সঙ্গে তর্ক করছো ঠাকুরপো? উনি যদি মনে করেন আমি দোষী, তাহলে উনি আমাকে শাস্তি দিন। ওনার যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। এই নাকামো না করে একটা কথা শোনো মন্দিরা, দেবী যদি কোনো কারণে বিয়ে করতে আপত্তি করে তার জন্য একমাত্র দায়ী থাকবে তুমি। আমি? হ্যাঁ তুমি। আমার একমাত্র মনে যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে আমি কোনোদিন ক্ষমা করবো না। ক্ষমা করবো না। আমি এখন কি করি? যেমন করেই হোক দেবীর বিয়েটা আমাকে আটকাতেই হবে।
করো না বৌদি, দুঃখ করো না। দাদা তোমাকে ভুল বুঝলেও আমরা কি কখনো তোমাকে ভুল বুঝতে পারি? কেন কেন তুমি আমাকে ভুল বোঝো না ঠাকুরপো? আজ থেকে তোমরা সবাই আমাকে ভুল বোঝো, তোমরা সবাই আমাকে আনন্দ দাও ঠাকুরপো, তোমরা সবাই আমাকে আনন্দ দাও, শান্ত হও বৌদি, শান্ত হও। ঠাকুরপো তুমিও কি মনে করো আমি তোমাকে ভালোবাসি না? তুমিও কি তোমার দাদার মতো মনে করো আমি তোমাদের ক্ষতি চাই? তুমি যে আমাদের দেবী গো বৌদি, তুমি কি আমাদের ক্ষতি চাইতে পারো? ঠাকুরপো সেই ছোট্টবেলায় কবে এই মাকে হারিয়েছি, মায়ের মুখটা ঠিক মতন মনেও পড়ে না, কিন্তু কিন্তু আজ তোমাকে পেয়ে যাবো আবার নতুন করে মাকে খুঁজে পেয়ে, ঠাকুরপো নতুন করে মাকে খুঁজে পেয়ে। ঠাকুরপো তোমার চোখে দেখেছি যে মায়ের ছায়া, তোমার চোখে মনে পড়ে তুমি আমার মা, চোখে তুমি খুব ভাগ্যবান পারো, তাই মাকে হারিয়ে তুমি আবার মাকে ফিরে পেয়েছো। মোহন কিন্তু কিন্তু আমি যে অকালে মাকে হারানোর আশঙ্কায় অস্থির হয়ে পড়েছি রে ভাই। তুই এই কথা কেন বলছিস ভাই? মায়ের কি হয়েছে? মা ভালো নেই রে দিদি, মায়ের একটা কঠিন অসুখ করেছে। ডাক্তার বলেছে এই এক সপ্তাহের মধ্যে অপারেশন না করাতে পারলে মাকে আর বাঁচাতে পারবো না রে দিদি। আর তার জন্য দরকার আমার 50,000 টাকা। হ্যাঁ রে দিদি, তোদের তো অনেক টাকা, তো সেখান থেকে আমাকে 50,000 টাকা দিবি, আমি সত্যি দেবো রে দিদি। কেমন করে শোধ দিবি? কি আছে তোর? দিদি। তার বাউন্ডুলে হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াস, নিজের মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে পরের বাড়িতে এসেছিস ভিক্ষে চাইতে, তোর লজ্জা করে না? লজ্জা করে রে দিদি, করে। একজন শিক্ষিত বেকার ছেলে হয়ে ঘরের অংশ ধ্বংস করতে আমার ভীষণ লজ্জা করে। ছি বৌদি ছি, মাঝে মতো তোমারও মা, সেই সেই মায়ের প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? না আমি তোমাদের কেমন করে বোঝাবো ঠাকুরপো যে আমার মতো এদেশে অনেক মেয়েরাই স্বামী সংসারকে কখনো নিজের হতে পারে না, স্বামীর অর্থ সম্পদ কখনো নিজের হয় না ঠাকুরপো। তোমার কষ্ট আমি বুঝি বৌদি, তোমার কষ্ট আমি বুঝি, তাই তাই বলছে আমি আমার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা মোহনকে দেবো। থাক স্বরূপ ভাই, আমি বেকার বাউন্ডুলে মানুষ, তোমার এতগুলো টাকা আমি শোধ দেবো কেমন করে? মোহন দিদি রে, তুই যে এতখানি অসহায় তা আমি সত্যি জানতাম না রে। মোহন জামাই বাবু লক্ষ লক্ষ টাকার মালিক হলেও তুই যে এতখানি নিচ্ছ তা আমার ভাবতে বড্ড কষ্ট হয় রে দিদি। মোহন আমি চললাম রে দিদি। মোহন আজ তুই পরের বাড়ির বউ, মায়ের প্রতি তোর কোনো কর্তব্য না থাকলেও আমার আছে রে। তাই আমার মায়ের চিকিৎসার জন্য আমাদের ওই ভিটে বাড়িটুকু বিক্রি করে। মোহন ভিটে মাটি বিক্রি করলে তুমি যে নিরাশ্রয় হয়ে যাবে। আত্মীয়ের কাছে ঋণী হয়ে থাকার চেয়ে নিরাশ্রয় হওয়া অনেক ভালো রে স্বামী। কিন্তু আমি যে তো তোকে নিরাশ্রয় হতে দেব না ভাই। দিদি হ্যাঁ
আমাকে আমাকে তুই ভুল বুঝিস না রে ভাই, অনেক যন্ত্রণা থেকে আমি তোকে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি। তুই সামনের মাসে আসিস, তোর জামাই বাবুর ব্যবসার টাকা থেকে ভেঙে আমি তোকে টাকা দেবো, কিন্তু 1 মাসের মধ্যে টাকাগুলো ফেরত দিতে হবে। তুই পারবি তো ভাই? চেষ্টা করবো রে দিদি, আমি চেষ্টা করব। আমার মায়ের চিকিৎসার ঋণ মেটাতে প্রয়োজন হলে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবো। তোকে আমি ছোট হতে দেবো না রে দিদি, ছোট হতে। দেরি করছে তাহলে এখন এসে খোকা বাবুকে নিয়ে এলো না। দেখিস না আমার খোকা বাবুকে। বাড়ির নন্দ, ওদের খোকা বাবুকে ওদের ওই অস্থতার কবল থেকে আমি উদ্ধার করে আনতে পারি। বাবা, বাবা, তাহলে আমার দাদার কি হবে এখন? আমার দাদার কি হবে বাবা? ঈশ্বর যদি বাঁচিয়ে রাখে তবে সে আমাদের মাঝে ফিরে আসবে, নইলে মনে করবো আমার খোকার মুখ থেকে শেষ বাপ ডাকা ছোটটা অনেকদিন আগেই। তুমি ওরকম করে বলো না, ওরকম বলো করে কথা তুমি বলো না বাবা। মানে তুমি যে বলছো ভগবান যদি আমাদের এই ভয়ঙ্কর রোগে পঙ্গু করে না রাখতো, তাহলে আমি আমার এই হাত দিয়া ওই হতরামের আমি উদ্ধার। মানে তুমি অসুস্থ, মানে এ সময় অতটা উত্তেজিত হলে উত্তেজিত হব না কেন? উত্তেজিত হব না কেন? সারা সারা এমন অন্যায় করে আমাকে হতরামের মারধর করতেছে। আমরা কি হিসরা নাকি যে ভয়ে চুপ কইরা থাকুন? চলেন তো দাদা, আমরা সবাই মিলে সবাই ঘুরে সালামে গোষ্ঠীর শক্তি পূরণ কইরা আমাকে আমাকে একটু সুস্থ ভাবে ভাবতে দাও। ভাবেন, ভাবেন দাদা, ভাবেন, ভালো কইরা ভাবেন। আপনাকে ভাবতে ভাবতে দয়া করে আপনি এরকম অনেক করে কথা বলবেন না। বড় কষ্ট হইতাছে রে বাপ, বড় কষ্ট হইতাছে। ওই উদাহরণটা শুনে আমার বড় কষ্ট হইতাছে। কত সহজে ছাড়লে পোলা অন্যায় কি বোঝে না, পাপ তারে কই জানে না, ভগবান তারে কিনা এমন শাস্তি দিতেছে। চলো না তো ওর কথা ভাইবা ভাইবা দিন রাত কাঁদতেছে। একই সরহা কি হয়েছে? খোকা বাবু আসছে। বাবা তুমি কেমন আছিস? দাদা, 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 তুমি কেমন আছো? দাদা, দাদা, তুমি কেমন আছো? দাদা, তুমি 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 কথা বলছো না কেন? দাদা, তুমি কথা বলছো না কেন? দাদা, তুমি কথা বলছো না কেন? আমি ওদের কাউকে ছাড়বো না। ওরা তোকে এমন নির্মম ভাবে বেরোচ্ছে, তাদের আমি উপযুক্ত আর সেই উচ্ছৃঙ্খল মেয়েটাকে আমি না বাবা না, মেম সাহেব বড্ড ভালো বাবা, আর আমি বড্ড খারাপ বাবা। আমি তো তার জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছি বাবা। বলেছে রে তুই তোর ক্ষতি করেছিস, তখন তোর জন্যই তোর আজ এত বড় ক্ষতি হয়ে গেল। কিন্তু কিন্তু ওরা তো বললো আমার জন্য নাকি মেম সাহেবের হাল বিয়ে হবে না। আমি তার লক্ষ্যে সিঁদুর লাগিয়ে দিচ্ছি বলে চিঠিতে মেম সাহেবকে হাল কেউ বিয়ে করবে না বাবা।
আমি মহা ভুল করেছি বাবা, আমি মহা ভুল করেছি। একে বাবা, বাবা আমার দাদা সব আমল তামল কি বলছে বাবা? তবে কি ওরা দাদাকে মেরে পাগল না রতনা, তুমি তাড়াতাড়ি যাও রতনা, যেমন করে পারো, যেভাবে পারো তুমি আমার দাদার জন্য একটা ডাক্তার ডেকে নিয়ে যাচ্ছি গো ছোট বাবু, যাচ্ছি। আমি এক্ষুনি ডাক্তার ডাকতে যাচ্ছি। যাও রতনা, তুমি যাও রতনা, যাও। আমাকে মনে হয় ওই মারের ছুটি সাধারণের মাথাটা খারাপ হয়ে গেছে। এই তুমি কি বলছো গো? এমন সহজ সরল ছেলেটা পাগল হয়ে গেছে। তোর কপালে কি এই ছিল গো? তোমার কি ঠাকুর? আমাকে একটু সুস্থ ভাবে ভাবতে দে। আমার মনে হয় সুখে দুঃখে কিছুটা মনের ভারসাম্য হারিয়ে ফেলেছি। হ্যাঁ বাবা, তুই ওকে ভেতরে নিয়ে যা। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। এসো দাদা, এসো, তুমি আমার সাথে এসো দাদা। আমার মনে হয় তুমি প্রচন্ড কষ্ট পাচ্ছ, ওরা তোমাকে অনেক যন্ত্রণা দিয়েছে, অনেক কষ্ট তুমি পেয়েছো দাদা। চল এবার ভিতরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে জানি তো ভাই, ওলা নামায় অনেক পেলেছে। আমার না একটু আর পাত্তা হয়নি, একটু আর পাত্তা হবে কেমন করে? আমায় হাতে মুক্তি দিয়ে ফেলে দাদা। আমার সব কত একেবারে ভুল করে দিয়েছে। সেই মেয়েটা তোমাকে কষ্ট দিয়েছে দাদা। কিন্তু আমি তাহলে এত কষ্টতে তার জীবনটাকে একেবারে আমি নষ্ট করে দিয়েছি। হে ভগবান, তুমি আমার সব সুখ নিয়ে মেমে সাহেবকে তুমি সুখী করো ভগবান। দাদা, মেমে সাহেবকে তুমি সুখী করো। আমার সব খুশি নিয়ে মেমে সাহেবকে তুমি খুশি করো ভগবান। মানে এখন আমি কি করবো বলতে পারো ভাই? বহু সমস্যায় জর্জরিত হয়ে আমি যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি ভাই। আমাকে মনে হয় আপনি পাগলাগারদে পাঠাইতেন, সুস্থ হইলে পরে আবার আপনি তার মানে আমি সেই বুঝে উঠতে পারছি না। মানে এই মুহূর্তে আমার কি করা উচিত? তাই বলে পাগলা কেন দেখে? না আমাকে আরো ভাবতে হবে, আরো গভীর ভাবে ভাবতে হবে। আমার সন্তানকে যদি ওই পাগলা গানোতে পাঠাতে হয়, তাহলে আমি ওই অলম রায়কে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোমার ভালো হওয়া দিয়ে ওই হাদাকে পাগলা গানে পাঠিয়ে দেয় না? পাঠাবে সোনা, পাঠাবে, নিশ্চয়ই পাঠাবে। আর ওই পাগলাটা রেখে বসে চাইতে আমাকে খুব বেশি দেরি হইব না। আমরা এখানে আসছি তা সফল হইবার চাও অনেক আগে এবার তোমাকে দাদার শত্রু ওই নয় অবস্থার সাথে আমাকে নাম ঠিক কথা বলেছি। আমরা একটু করে ওই হাদারামকে মেরে ফেলবো, তারপরে ওই দাদার সত্য দাদাকেই মারবে, আর সেই সাথে বউটা
রাম রাম তারপর আমরা দুজনে রাজ সিংহাসন लोगों को धोखा कभी हो जाता है আমি বাথরুমের ফুটো দিয়ে সব দেখে ফেলেছি। এই তুই কি বলছিস রে ছোড়া? খুলে বাথরুমে ঢুকে পড়লেই পারতে এই তুমি যদি এখানে জুমের গেমে বসে না কানে জওয়ানি তারপর তারা জুমের রাতে কেলা নিচ্ছে সারা ডোবাইরা এই তুই বলছিস এই তুমি যদি না করে কেন রাগ করবো লাগলো? এই নাগর বলেছে আমাকে নাগর বলেছে আরে তোমাকে আমি তোমাকে সত্যি বলে না সত্যি গো তাই তো কেমন লাগলো? এই জানো সত্যি যেটা দেখার জন্য তুমি আমাকে রোজ তোমার ঘরে ডাকতে সেটা আজ আমি বাথরুম থেকে দেখে ফেলেছি। এই শালা কি বলে রে? শালা শিবরাজ তো চট করে ওঠে রে। এই শালা বেটা হারামি। কেমন লাগলো? তুমি জানো কি বলছিলে? শোনো না, শুধু দেখলেই তো হবে না, জিনিসগুলো তো ব্যবহারও করতে হবে, তাই না? আরে তুমি বলো আসি নয় না 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 না, আজ না। তুমি কাল সন্ধ্যেবেলা আমাদের গোয়াল ঘরে এসে দেখো। এই ঘর থাকতে ওই কাঞ্চনদের গোয়াল ঘরে যাবো কেন? তুমি কিচ্ছু বুঝো না লাল। আরে আমার ঘরে কত লোকে যাতায়াত আছে, সবাই যদি দেখে ফেলে জানাজানি হয়ে যাবে না? কাজে তুমি ঠিক কাল সন্ধ্যেবেলা গোয়াল ঘরে আসবে, কেমন? ঠিক আছে কাল সন্ধ্যেবেলায় ওই কাঞ্চনদের গোয়াল ঘরে ঠিক 7টার সময় সেই ঘরে
সেই জায়গায় রাখ। ও ওই সালা বুড়োটা তো রাখো আর আমি সালা পট। আমি তোকে পোস্টে বলেছি ছুড়ে আমি আর বিড়ালে মাছ পড়া দিতে পারবো সালা তোর মনটা পরিষ্কার না আমি তোর সাথে সালা কোনো কাজ করি এই শালা হারামি, কাম করবি না তো খাবি কি? আরে এই ঝুমড়ির দলে নাম লিখেছিস বলে তুই দুবেলা দুপুরটা কিনতে পারছিস, তুই গলা ভর্তি মাল কিনতে পারছিস না? তোর মতো দু টুকরো মকরার 2 পয়সা রোজগার করার ক্ষমতা নেই। যা ভাগ সারে। আমি কি কাজ করবো না বলেছি নাকি আসল কথা কি জানিস শুনি তোর গায়ে হাত দিলে না আমার গাটা শিশির শিশির করে ওঠে। শিরশির করে ওঠে। আমার আর দোষ কি বল আগুনে সারা হাত লাগলে শেখা লাগলে ওইটা তো একটা আগুনের ইয়ে মাইরি তোমার হাত দিচ্ছি না আমার অনেক ছেঁকা লেগেছে। দাঁড়া, তোর মনটায় আমি একটু মলম লাগিয়ে দিই, কেমন? রাগ করিস না রে, রাগ করিস না। আসলে সবাই মাল খেয়ে না একেবারে স্বাদে সমাল হয়ে যায়। তাই কি বলতে কি বলে ফেলেছি আচ্ছা শোন, ঠিক আছে, ওই দেখ একজন শুট বুট পরা একটা ভদ্রলোক এইদিকে আসছে, মনে হচ্ছে বেশ মালদার। ইয়েস, অ্যাকশন শুরু কর। চলে চলে বলছি দারোয়ান, চলে এই জামাটা আমার ইজ্জত কালাবে। हजारों बच्चे हैं गुलाब जैसा नहीं मोहब्बत एक से होती है लाखों से नहीं अरे छोड़े हमारे बचाओ बचाओ बड़े चित्कार करছে না কেন? আর তুই বা ঝুমড়িকে ধরে জাপটা জাপটি করছিস কেন? ওরা একটা শিকার করছে শিকার কর একদম। এইভাবে সামনে মিথ্যে নাটক ছিল। আর সেই মিথ্যে নাটককে সত্যি মৌলিকের মাঝে যে ছুটে আসে তখন আমরা পৌঁছে তার কিন্তু আজ আমরা নিজেদের মাঝে নিজেরাই ফেসে গেছি। ওরে বাবা, এই ধান্দা কদিন ধরে চলছে ঝুমড়ি? কি হলো? চৌপার লোকে নাটক করে টাকা রোজগারের বড্ড সস্তায় না ঝুমড়ি? তাকে বলুন তুই তোর ওই চৌপারটা কিন্তু কাজে লাগাতে পারছিস। তুই তো বেশ নিশ্চিন্তে দুবেলা দুবটো ওই জেলে বসে খাচ্ছি, তুই একবারও ভেবে দেখেছি যে চুবড়ি নেই দুনিয়াতে, কেউ নেই, যে কি খাবে কে পড়বে একবারও তুই ভেবে দেখেছিস? ঝুমড়ি এই তো দুমুঠো খাবার তো ভিক্ষে করে রোজগার করা যায় না। হ্যাঁ ছাড়, কিন্তু আমার মতো একটা যুবতী মেয়েকে কে ভিক্ষা দেবে? সবাইকে দিতে হবে। এর বদলে আমার দিকে লালসা কেউ করুণা করে ভিক্ষে দেবে না, বরঞ্চ আমার এই দেহটাকে ভোগ করতে চাইবে। ওই ঝুমড়ি বল কারা ওদের সব কথা কামে কেটে রকা বলে কুচু কুচু করে দেবো। তুই একটা খুনের দায়, তুই তোর কয়েকটা বছর তোর কষ্ট হয়ে গেছে বাচ্চা, আর আমরা হতে দেবো না। শোন না, তুই নাটকই বল, অভিনয় বল, আমি সেই করে আমি বেশ কিছু টাকা জমিয়েছি। হ্যাঁ, তুই সেই টাকা দিয়ে তুই সব পথে ব্যবসা কর। সৎ কথা আমার বাঁচা হবে না রে ঝুমড়ি। কেন? কারণ আমি যে জেল থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছিস? হ্যাঁ, ঝুমড়ি, হ্যাঁ। পুলিশ তো তোকে ধরে ফেলবে। সেই জন্যই তো আমি কয়েকটা দিন তোর কাছে লুকিয়ে থাকতে চাই রে ঝুমড়ি। যতদিন না পুলিশ এই সব বাচ্চার নামটা ভুলে যায় ততদিন আমি তোর কাছে
গোপনে লুকিয়ে থাকতে চাই। মাফ করে দেবো। সব গোপন কথা আমি মাফ করে দেবো। আজ করে দেবে। একটা সত্য সত্য? হ্যাঁ সত্য সত্য, যে সত্যকে লুকিয়ে রেখে তোমরা মিথ্যের মহল বানাতে চাইছো, সেই সত্যকে আমি সবার সামনে এনে দেবো। পেয়েছি, 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 পেয়েছি। একই অঙ্গে বহুরূপ রাম, অন্যদিকে রাবণ, একদিকে প্রেম, অন্যদিকে দুঃশাসন। এবার শুরু হবে সংগ্রাম, মনের সঙ্গে মনের সংগ্রাম, এক রূপের সঙ্গে অন্য রূপের লড়াই। এই লড়াই কে জিতবে? রাম নাকি রাবণ, ভীম নাকি দুঃশাসন? আমি পাগল নই, পাগল নই। তবে কে তুই? আমি হলাম এই ফুটপাতের ফাটা কেশটা। তোমরা কেউ ভালো না বলে দিচ্ছে, এই সমাজটা একটা বড় ফুটপাত, যে ফুটপাতে দুটি তিনটা ব্যভিচারের ম্যানহোল আর মহাপাপের বড় বড় গর্ত, যে গর্তে তোমার মতো যুবকের দল হুন্ডি গিয়ে পড়ে, যে নারী নারী তার গিয়ে পড়ে পড়েছে, আর যে সমাজে জমা হচ্ছে দুর্নীতির অহরহ আবর্জনা, সেই সমাজের ফুটপাতের প্রত্যেকটি রিপোর্ট এই জনতার আদালতে পৌঁছে দিলে এই কটা ব্যস্ত রবির আমি বোবা কান্না, আমি বোবা কান্না, আশা করি তোমার চোখে জল? না বলি না, জল নয় বলি, জল নয়, এ যে আমার জীবনের আনন্দের ফলগু ধরা। আনন্দের ফলগু ধরা? হ্যাঁ বলি, কার দেওয়া কলঙ্ক আমার মনের সব সব অন্ধকার খালি করে দিয়েছে। দেখো তার একমাত্র এই স্মৃতির চিহ্নটা যে আমি শুধু বয়ে বেড়াচ্ছি বৌদি। কিন্তু তোমাকে তো মুক্তি নিতেই হবে ঠাকুরজি। তুমি যদি সত্যি আমাকে বিশ্বাস করে থাকো, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে তোমার জীবনে ঘটে যাওয়া ওই ঘটনাগুলোকে দুর্ঘটনা হিসেবে ভেবে তোমাকে যে কাঞ্চনকে বিয়ে করতেই হবে ঠাকুরজি। কিন্তু তোমরা যে আমার কেউই অন্তরটা দেখলে না বৌদি। আমি যে তার কাছে শুধু জিততে চেয়েছিলাম, আমি যে তার মনের ওই অন্তরে আঁকা একটা
দেবী প্রতিমা হতে চেয়েছিলাম। কিন্তু বৌদি তোমরা যে আমাকে একেবারে হারিয়ে দিলে বৌদি, আমাকে হারিয়ে দিলে। ঠাকুরজি, তোমার মতন সুন্দরী শিক্ষিত মেয়ে ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত যে তোমার ত্যাগ করা উচিত। ঠাকুরজি, বেশ বৌদি বেশ, আমি তোমায় কথা দিলাম বৌদি, তোমায় কথা দিলাম। আমি আমার জীবনের সব কিছু দিয়ে আমি তোমাদের কথা রাখবো বৌদি। আমি ওই কাঞ্চনকে বিয়ে করবো বৌদি, ওই কাঞ্চনকে বিয়ে করতে আমি রাজি বৌদি, আমি রাজি। আমি জানতাম তুই একদিন এই কথাটাই বলবি, মানে আমি জানি আমার বোন কনভেন্টে পড়া উচ্চ শিক্ষিত, কাঞ্চনের তফাৎ ভালোভাবেই বুঝতে শিখেছি। ঠাকুরজি যখন রাজি হয়েছে, যত শীঘ্রই পারো ওদের বিয়ের ডেটটা ফাইনাল করে দাও। ঠিকই বলছো মন্দিরা, আমি কাঞ্চনের বাবা মার সাথে গিয়ে আজই কথা বলবো, এবং আমি চাই নেক্সট 13 মাস দিয়ে বিয়ে ডেটটা হোক। এ বিয়ে হবে না দাদা। কেন? দেবীর জীবনে ঘটা সেই দুর্ঘটনাকে কলঙ্কের স্বীকৃতি দিয়ে কাঞ্চনের বাবা মা কখনোই দেবীকে পুত্রবধূ হিসাবে মেনে নেবে না। না না, এ হতে পারে না। এই সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে দেবীর জীবন এভাবে বিপর্যস্ত হতে পারে না। কাঞ্চন দেবীকে ভালোবাসে, তাই আমার বিশ্বাস কাঞ্চন তার বাবা মায়ের প্রতিবাদ করে বিয়ে করতে এগিয়ে আসবে। আমার মতে দেবীকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। আমার মা বাবা বলেছেন, যেহেতু দেবীকে রক্তের সিঁদুর লাগিয়ে দিয়েছে, যেহেতু দেবী অপরে উচিত কলঙ্কিনী, কাঞ্চন, এই কলঙ্ক মেনে নেওয়ার জন্য আমার মা বাবা আমাদের কাছে কিছু যৌতুক চান। বলো কাঞ্চন, বলো কি যৌতুক চান তোমার বাবা মা? বলো কি যৌতুক চান? অনেক কিছু নয়, নগদ 5 লক্ষ টাকা, 20 ভরি সোনা, একটা বিদেশি কার আর ডান্স সামগ্রীটা আমরা আমার মা বাবার কাছে পেয়ে যাবে। কাঞ্চন, কিন্তু আমার মনকে তার সমস্ত কলঙ্ক মেনে নিয়ে স্থির স্বীকৃতি দেওয়ার জন্য তোমাকে কি দিতে হবে ভাই? এ কি আপনি বলছেন দাদা? দেবীকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করার জন্য কোনো যৌতুক নেওয়ার ইচ্ছা আমার নেই। কিন্তু আমার আবদার তো আর ফেলে দেওয়া যায় না। হ্যাঁ, সেই হাবাগর আজকালটা দেবীকে নষ্ট করেছে, তাই কি বললে কাঞ্চন? নষ্ট করে দিয়েছে মানে? একটা বাস্তববোধহীন ছেলে তার আবেগ, তার জেদ, তার অহংকারের আক্রোশের বশে সে যদি আমাকে এক বিন্দু রক্ত দিয়ে আমার স্মৃতিটাকে রাঙিয়ে দিয়ে সে যদি আমাকে নষ্ট করে দেয়, তাহলে তুমি কি করেছো কাঞ্চন? তুমি কি করেছো? তুমি আমার ভালোবাসা, তুমি আমার বিশ্বাস, তুমি আমার মনটাকে নিয়ে খেলা করেছো। তুমি কি আমাকে নষ্ট করে দাওনি কাঞ্চন? দেবী, এভাবে কাঞ্চনের সঙ্গে তো তর্ক করা উচিত নয়। এই ব্যাপারে আমি নিজের কাঞ্চনের বাবা মার সাথে গিয়ে কথা বলবো। দাদা শোনা, ওরা নিশ্চিন্তে থাক, এ বিয়ে হবে। কিন্তু কাঞ্চনের বাবা মায়ের সেই আকাঙ্ক্ষিত যৌতুক তুমি কেমন করে দেবে দাদা? যার পাগলামির জন্য কাঞ্চন দেবীর জীবন এভাবে বিপর্যস্ত হতে চলেছে, যার দেওয়া কলঙ্ক ঢাকার জন্য দেবী যৌতুকের পরিমাণ এত দূর পর্যন্ত দাঁড়িয়েছে। দাদা, সেই যৌতুকের সমস্ত টাকা ওই পুণ্যমত মাস্টারের কাছ থেকে আমি আদায় করে নেব, আদায় করে নেব। দাদা, এ কোনো মতেই সম্ভব নয়। তাছাড়া এতগুলো টাকা দেওয়ার সামর্থ্য যে ওদের নেই। সামর্থ্য না থাকে জেল খাটবে, একটা মেয়ের জীবন নষ্ট করার মূল্য তাকে দিতেই হবে। কাঞ্চন, তুমি একদম ঠিক কথা বলেছো কাঞ্চন, তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা কাঞ্চন, আমিও যদি তোমাকে ঠিক এই কথাটাই তোমার দিকে ছুড়ে দিই, আচ্ছা তুমি আমাকে বলতে পারো কাঞ্চন, তুমি তো আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছো, তা বলে তুমি এখন আমার কাছ থেকে যৌতুক চাইছো, তুমি আমাকে বিয়ে করতে চাইছো না। আবার যদি কেউ অন্য একটা ছেলে এসে ঠিক এই কথাটাই শোনে যে তুমি আমায় বিয়ে করতে চেয়েছিলে, বিয়ে করনি, সেও তো তাহলে আমার কাছে যৌতুক চাইবে, তাহলে তুমি বলতে পারো কি যে তখন তার কাছে যৌতুকের মূল্যটা কত হবে? তুমি চুপ করো ঠাকুরজি, তুমি চুপ করো। না বলি না, তাহলে তোমরাও আমার শেষ কথা শুনে রাখো দাদা শোনা। হ্যাঁ 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 বৌদি, হ্যাঁ আমার শেষ কথা শুনে রাখো। এই কাঞ্চন যদি আমাকে এখন বলে যে বিনা যৌতুকে বিয়ে করতে রাজি, কিন্তু আমি ওকে কিছুতেই বিয়ে করব না। কারণ
কারণ যে রাস্কেলটা তার ভালোবাসার চেয়ে একটু কলঙ্কটাকেই তার জীবনে অনেক অনেক বেশি বড় মূল্য করে যৌতুক হিসেবে নিয়ে দিয়েছে, সেই কলঙ্কের দাম তার কাছে অনেক অনেক বেশি। তাই তাকে আমি ঘৃণা করি। I hate you just এটাই এই দেবী ফাইনাল ডিসিশন হয়। আর আমিও চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, এই এসেন্ড্রো সিটিতে রক্তের রাঙাতে আসবে, পৃথিবীতে তাকে রক্তের রাঙা হয়ে আউট হয়ে যেতে হবে। না কাঞ্চন না, এটা তো তোমার ঠিক কথা নয়। দেবী তো তোমাকে ধরা দিতে চেয়েছিল, কিন্তু তুমি তো তাকে ধরে রাখতে পারলে না। পারবো না রে দিদি, পারবো না। আর মাকে বেশি দিন ধরে রাখতে পারবো না রে। তুই এসেছিস, মা কেমন আছে রে ভাই? মা ভালো নেই রে দিদি, ডাক্তারবাবু বলেছে আজকেই অপারেশন করাতে হবে। আর তাই টাকাটার জন্য এসেছিলাম রে। তুই দাঁড়া ভাই, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি, তুই একটু দাঁড়া। আমি যাবো আর আসবি। ওগো ঈশ্বর, তুমি আমার মাকে ভালো করে দাও। আমার মায়ের কিছু হয়ে গেলে আমি যে বড় একা হয়ে যাবো দয়াময়। আর মায়ের চিকিৎসা ঋণের এতগুলো টাকা আমি কেমন করে শোধ করবো? না 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 না, এত কিছু ভাবার আমার এখন সময় নেই। আমাকে যেমন করেই হোক, যেখান থেকেই হোক, আমার জোগাড় করতে হবে 50,000 টাকা। এই নে ভাই, এতে সব টাকা আছে, নে। তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা ভাই, তুই আর দাঁড়াস না, চলে যা ভাই। যাচ্ছি। আর শোন ভাই, 1 মাসের মধ্যে টাকাটা কিন্তু ফেরত দিয়ে দিস, নইলে তোর দিদির জীবনে কিন্তু মস্ত বড় বিপদ নেমে আসবে। তুই ভাবিস না রে দিদি, আমি 1 মাসের মধ্যে টাকাটা শোধ দিয়ে দেবো রে। বন্ধুরা, এই যে বলি ব্যাপারটা কি? আমার আলমারি দরজা খোলা আর তার থেকে একটা 50,000 বান্ডিল উদাও। সর্বনাশ, তাড়াতাড়ি করে আলমারির দরজাটা বন্ধ করতে ভুলে গেছি। বেটি, মোহন, তুমি কতক্ষণ এসেছো? এই তো কিছুক্ষণ। অনেকক্ষণ আগে এসেছে। এই ভাই, দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি। এই তো যাচ্ছি। হ্যাঁ। আরে দাঁড়াও, এই এসি সমস্যা চলে যাবে। আরে বাবা, মায়ের খুব অসুখ তো, তাই আমাকে খবর দিতে এসেছিল। দাঁড়িয়ে আছিস কেন এখনো? যা। আরে দাঁড়াও, তুমি হঠাৎ ওকে এখান থেকে তাড়াবার জন্য এত ব্যস্ত হচ্ছে কেন বলো তো? না মানে, তোমাদের হাত দেখে আমার কিছুটা ডাউট হচ্ছে। তোমরা বোধহয় কিছু একটা গন্ডগোল করে দিয়েছো। দেখি ব্যাগটা দেখি। আপনি কি আমাকে চোর সন্দেহ করছেন জামাই বাবু? আরে ওর ব্যাগে কিছু নেই, ওর ব্যাগে কিছু নেই। আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? যা না। ব্যাগটা দেখি। না না না, দেখি ব্যাগটা। জামাই বাবু, দেখি। এই তো সেই টাকা। You rascal! তোমাকে আমি পুলিশে দেবো। ওকে তুমি ক্ষমা করে দাও। ও মেরো না, দোহাই, ওকে মেরো না। ওর কোনো দোষ নেই, বিশ্বাস করো। আমি মায়ের অসুখের কথা শুনে অপারেশনের জন্য আমি তোমার আলমারি থেকে টাকাটা বার করে এনেছিলাম। ওকে তুমি ছেড়ে দাও। তুই আমার টাকা চুরি করেছিস? দোহাই জামাই বাবু, আমার দিদিকে আর মারবেন না। আমার দিদি চুরি করেনি। ওই টাকা আমি আপনার থেকে চুরি, আমাকে আমি পুলিশে দিই। হ্যাঁ, তাই দিতাম। কিন্তু তুমি আমার স্ত্রী ভাই, শুধুমাত্র এই কারণে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। কিন্তু দ্বিতীয়বার এই বাড়িতে যেন তোমার ছায়া না পড়ে, কথাটা মনে রেখো। দিদি রে, আজ আমার জন্য তোকে এত লাঞ্ছনা সহ্য করতে হলো রে। আমাকে তুই ক্ষমা করিস। মোহন, তুই কি সত্যি আর এই বাড়িতে আসবি না ভাই? আরে দিদি, তবে যদি কোনোদিন তোর ওই অত্যাচারী স্বামীর যোগ্যতা দাঁড়াবার যোগ্যতা অর্জন করতে পারি,
তোকে আরে সারা ধরা দিয়ে বলছে আর এতদিন হয়ে গেল তোমাকে এখানে নিয়ে এসেছি। এই এতদিনে কটা কি কাজ করেছো শুনে? হ্যাঁ? খালি রোগী হিসেবে ভালো মন্দ কিনছ আর রাজার ভালো মন্দ ঘুরে বেড়াচ্ছ। তুমি ভবিষ্যতের কথা কিছু ভেবেছো? ভবিষ্যতের ভাবনা কি কইছো সরলা তোমাগো ভবিষ্যৎ বানানোর লাগি তো তোমাগো সাথ আমাগো এখানে আইসা ভবিষ্যৎ তো ছাই। হ্যাঁ? এই তো কিছুদিন বললে ওই হালারামকে পাগলের পাগলের মতো চাল করে ফেলেছে। তো তোমাদের সব চাল বেচার হয়ে গেছে। ভাবতেছি সরলা আমি ভাবতেছি এবার এমন চাল চালো যাতে তোরা তোমাগো দাদার সমস্ত সম্পত্তি তোমাগো নামে লেখা দিয়া তোমাকে রাজধানী বানাই দিব তারপর আমরা দুজনে হাসতে হাসতে বলবো হরি বল হরি বল বল হরি বল। এই মানিক না দেখো আরে এখানে বাবা এ যে দেখছি গিরগিটির বংশধর এত দ্রুত রূপ বদলায় এ তো বহুরূপীকেও হার মানিয়ে দেবে এই সব সালা পাগলামো করার জায়গা পাও নেই যা সালা ভাগ এখান থেকে ভাগ ও যাবোই গিরগিটি মশাই যাবো তার আগে তুমি যতবার টিকটিক টিকটিক করবে তার কতটা ঠিক আর কতটা বেঠিক তা একবার যাচাই করে যাবো না কি বললি পাগলা? হ্যাঁ? এই আমাদের এখানে তুই কিসের জন্য নাক গলাতে এসেছিস রে? যতই তোমরা সাধু তারা নিজেদের আসল চরিত্রটাকে চুপে লুকিয়ে রাখো না কেন মহাকালের আয়নায় একদিন তোমাদের আসল রূপ ধরা পড়বে কি বললি বললি? হ্যাঁ? তোর কি রে মোড়া, তোর কি রে? তুই কেন এখানে উপাচার্যের মতন জ্ঞানের বুলি দিতে এসেছিস এখানে? হ্যাঁ? আমি সাবধান করে দিতে এলাম তুই আমাদেরকে সাবধান করবি রে পাগলা তোমাদের ভাবের ঘরে চোর ঢুকে পড়েছে গিরগিটি মশাই কি কইলি আমাদের কুকর্মের গোপন কক্ষ দিয়ে একটা অদৃশ্য ছিদ্র থেকে সত্যের আলো ঢুকে পড়েছে তাই তোমাদের আর গোপন সত্য ফাঁস হলো বলে দেখি। এই সপ্তাহে করে খা কে বটে তো কে আমাদের গোপন সত্য নিজের বুকে হাত রেখে স্মরণ করে দেখো তো স্বার্থের মোহে কোন সত্যকে তোমরা চাপা দিয়ে রেখেছো তোমরা বিশ্বাসঘাতক তোমরা বেঈমান, তোমরা খুনি। সালা এবারে তোরা ফোনে কইরা সব দিকে পারবে না হে গিরগিটি মশাই তা তোমরা পারবে না। কারণ তোমাদের গোপন কক্ষের ভিত আমি নাড়িয়ে দিয়েছি এবার আর তোমাদের নিস্তার নেই শুনরে মালিক শুনরে মালিক তোদের প্রাসাদে জমা আছে মানুষের আর হিসেবে কিডমিদার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি যে কথাটি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি মানবিকতার যদি আমি কেউ হই এই সজন হওয়ার মনে তোদের পিতা
ভাবতেছি ভাবতেছি ওই পাগলাটারে দেখা আমার মাথায় একটা নতুন চাল আইসা গেল। আমার জান, নতুন চাল একটা অস্ত্র ফাঁস। সে ফাঁস যেখানে ফেলাইবে সেখানে কিছু না কিছু করিয়া ছাড়বে। তুমি আমার সামনে দাও। আমি করি আমার কথা। এই সাবধান! ওই বিচার মধ্যে যে ভুল মেশিন আছে, এই কথাটা না করে, হ্যাঁ? এই কথাটা কোনোদিন কেউ জানতে পারবে না। আর যদি জানতে পারবে, সেদিন আমি সব শ্মশান করে দেবো। কি সংসার হয়ে যাবে পিসিমা? দেখ না, আমি না এই আমাদের কথাই ভাবছি না। আমার এই অসুস্থ স্বামী, ওই পঙ্গু স্বামীর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমার সুখের সংসার, আমার ভেঙে চুরে শ্মশান হয়ে গেল। না, না, সেরকম করে বলো না। পিসিমশাই অসুস্থ। তিনি যদি মনে শুনতে পায়, তার মনে যে বড় ভীষণ কষ্ট পাবে। ওর জন্যই আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। ওর সঙ্গে যদি আমার বিয়ে না হতো, আমার কথা শুনে যদি অন্য ছেলেকে বিয়ে করতাম, তাহলে আমার জীবনটা আর নষ্ট হতো না। এর চেয়ে আমার বিয়ে দেওয়া হবেই না। একদম না। নিজের মুখে তুমি বিধবা হওয়ার কথাটা বলতে পারলে পিসিমা? ওরে ইঁদু, আমি বলতে চাইনি রে। তোদের কষ্ট দেখে আমি আর থাকতে পারছি না রে বাবা। এই, আজকে দুনিয়ায় এরকম মানুষকে বসে খাওয়ানোর চাকরি নেই মুখের কথা। আমি নিজেদের পঙ্গু মানুষটাকে তোদের ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছি। এই কথা বলে আমি তোদের বোঝাতে পারবো না রে বাবা। সেই কষ্টটাকে সমানভাবে ভাগ করে নিয়ে আসবো মানবিকতা। হ্যাঁ, তাই আমি মনস্থির করেছি আমার অর্ধেক সম্পত্তি তোদের নামে লিখে দিয়ে তোদের ভবিষ্যৎ আবার নতুন করে শুরু করবো। প্রত্যেক সম্পত্তি নয়, আমার সম্পত্তির পুরোটাই ভাগ চাই। আর সেই ভাগটা কি ভাবছো পিসিমা তুমি? না না, আমি বলছিলাম আমার সম্পত্তির ভাগ দিতে কেন যাবে না? এই দাদার আশীর্বাদ পেলে আমরা আর কিচ্ছু চাই না রে ইঁদু রে। আমি চাই আমাদের দাদা মায়া মমতা সেও দিয়ে আমাদের আগলে রাখুক। আমরা আর কিচ্ছু চাই না রে, কিচ্ছু না। পিসিমা, পিসিমা! বাবা, বাবা তুমি বলো তো বাবা, পিসিমা আজ হঠাৎ এরকম কেঁদে বেরিয়ে গেল কেন বাবা, কেন? করুণা বড় অভিমানের হৃদয়। তুই দেখিস আমার এই অবর্তমানে ওরা যেন না কোনো কষ্ট পায়। ওসব নিয়ে তুমি চিন্তা করো না বাবা। কারণ আমি এখন ওসব নিয়ে চিন্তা করছি না। আমার এখন ওসব নিয়ে চিন্তা করার সময় নয় বাবা। আমার একটা কথা ভেবে বড় কষ্ট হয়, বড় ভাবনা হয়, চিন্তা হয় বাবা। কি ভাবনা জানো বাবা? আমার দাদা যে ওদের কাউকে ভালো চোখে দেখে না বাবা। ওদের কাউকে দেখলে আমার দাদার মাথায় যে আগুন জ্বলে ওঠে, প্রচন্ড আক্রোশে চিৎকার করে পড়ে ওঠে। ওই শয়তানি পিটিটাকে দাদা! ও বলে কিনা মেম সাহেব নাকি আমার বউ হয়ে গেছে। আচ্ছা বাবা, আচ্ছা ভাই, তুই বল না, আমি তো একটা হাবা গোবা খ্যাপা ছেলে। তুই মেম সাহেবের মতো মেয়েকে আমার বউ হতে পারে? তুই ঠিক বলেছিস বাবা, তুই ঠিক বলেছিস। এই কথা বাবা অন্যায়, মহাপাপ। আচ্ছা বাবা, তুমি একটি বার শুধু ওই মেম সাহেবের কাছে নিয়ে যাবে বাবা। শুধু একটি বার আমি তার হাত দুটো দলিয়ে বলবো, সাহেব আমাকে তোমার স্বামীর মতো মুখ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলে বলে তুমি আমাকে ক্ষমা করো মেম সাহেব, তুমি আমাকে ক্ষমা করো। চুপ
না, আমি যে বাংলার বধূ হয়ে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। শ্বশুর বাড়ি? তুমি এখান থেকে চলে যাও মেম সাহেব, এখান থেকে চলে যাও। তোমার যে আলো অনেক ক্ষতি হয়ে যাবে। না, এ তুমি কি কথা বলছো? শ্বশুর বাড়িতে এলে, স্বামীর ঘরে এলে কোনো মেয়ের যে কোনো ক্ষতি হয় না। স্বামী? স্বামী আপনি কাকে বলছেন ম্যাডাম? কেন? যে আমার শরীরে প্রথম সিঁদুর করে দিয়েছে তোমার দাদা। কথা শোনো মা, কথা শোনো। খেয়ালের বসে আজ তুমি যা করতে চলেছো সেটা হয়তো তোমার জীবনে একটা দুর্ঘটনা হয়ে যাবে মা। তাই বলছি, শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় আমার ছেলে কোনো মতেই তোমার যোগ্য না। আমি আমার শিক্ষা দীক্ষা দিয়ে আমি ওকে আমার যোগ্য করে তুলবো বাবা। আপনি আমাকে আপনার পুত্র হিসাবে। তুমি ওকে চলে যেতে বলো। শুনলেন তো? আজ আপনি এখানে দাঁড়িয়ে সব সত্যি কথা বলে নিজের মুখে শুনতে পেলেন তো? আপনাকে দেখে আমার দাদা কিরকম ভয়ে শিউরে উঠছে। দয়া করে আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, আপনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। যাও মেম সাহেব, এখান থেকে তুমি চলে যাও। না, আমার বৌমা আমার বাড়ি থেকে কোথাও যাবে না। হ্যাঁ, মা যখন আমার এই পণ্য কুটিরে এসে হাজির হয়েছে, আমি তার কোনো অমর্যাদা করবো না। হ্যাঁ রে হৃদয়, হ্যাঁ, আমি যথাযোগ্য মর্যাদায় আমার পুত্রবধূকে বরণ করে ঘরে তুলবো। তুমি কি বলছো? হ্যাঁ, আনন্দ কর হৃদয়, আনন্দ কর, আনন্দ করছে আনন্দ কর। আজ আমাদের মহাসুখের দিন। নইলে আমার এই খেপা ছেলে এমন লক্ষ্মী প্রতিমার মতন বৌমা হতে পারে? আমার এই ছেলের দেওয়া স্বীকৃতি কার কাছে কতখানি নমস্কার হবে আমরা জানি না। তবে আজ আমি ওদের আবার নতুন করে ওরা কি কোথায় আছে সব বাজা উলু দে, আমি আবার ওদের নতুন করে বিয়ে দেবো, নতুন করে বিয়ে দেবো। গুলি করে মেরে দেবো। কথা শোনো, ওভাবে পাগলামি করো না। সরে যাও মন্দিরা, আজ আমি ওদের সব কটাকে গুলি করে মারবো। শোনো, তুমি এভাবে এমন করো না। ঠাকুরজি একটা ভুল করেছে বলে তুমি তাকে একটা ভয়ঙ্কর ভুল করতে যাচ্ছ। ভুল গাবি করেনি, ওকে ভুল করতে বাধ্য করা হয়েছে। আচ্ছা, ঠাকুরজি তো শিশু নয়। যে সিদ্ধান্ত সে নিয়েছে সেটা ভালো মন্দ বিচার করেই নিয়েছে। আর তাছাড়া একটা হাওয়া গোবা ছেলেকে স্বামী হিসাবে মেনে নিয়ে সে যদি সুখী হতে পারে, তোমার অসুবিধে কোথায়? ও, এইবার বুঝতে পেরেছি দেবী এতদিন এগুলো সাহস পেল কোথা থেকে। কি বলতে চাও তুমি? তোমাদের মধ্যে কেউ ওকে সাহস এবং যুক্তি দিয়ে এই কাজ করতে বাধ্য করিয়েছে। নইলে দেবীর সাহস হতো না একেবারে তাকে শ্বশুর বাড়ি যেতে। কি বলছো তুমি? বলো কেসে কার যুক্তিতে দেবী এই কাজ করিয়েছে? তোমার নয় স্বরূপে? কি পাগলামি করছো? বন্দুকটা নাও, ওতে গুলি ভরা আছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু আমার জীবনে যা দুর্ঘটনা ঘটে গেছে তার কাছে তো অতি সামান্য। এখনো বলো কে দেবীকে ভুল বুঝে এই কাজ করেছে? তাহলে আমি তোমাকে না, বন্দুকটা নামাও দাদা। বৌদির ওপর বন্দুক বাগিয়ে এমন বীরত্ব নাই বা দেখালে। দেবী কোনো খেলার পুতুল নয়, তাকে যে যেমন করে খুশি নাচাবে। তুমি এখান থেকে চলে যাও। তোমার দাদার মাথায় আজ খুন চেপে গেছে। নয় বৌদি খুন নয়, এটা রায় বংশের একটা
একটা বদগুণ বন্দুক যে হম্বি তম্বি করে আভিজাত্য দেখানোর একটা বাড়তি ভুয়ো প্রচেষ্টা মাত্র। কতটুকু বুঝিস তুই? ছোট থেকে দেবীকে বিসর্জন মাঝে মানুষ হয়েছে, তার কতটুকু পাবে সে সেখানে? ওই সজ্জাতেও সেখানে সে আরো অনেক কিছু পাবে দাদা। এখানে আভিজাত্যের বৈভবে দমবন্ধ হওয়া দেবী সেখানে পাবে একটা নির্মল মুক্তির নিঃশ্বাস। ওই সজ্জাতেও সেখানে সে পাবে একটা সামাজিক স্বীকৃতির আশ্বাস, যেগুলো দেবী কাঞ্চনের কাছ থেকে কোনো দিনও পেল না। কিন্তু আমি কি পেলাম? ওই পুণ্যবত মাস্টারের কাছ থেকে পরাজয় গ্লানি। পরাজয় ভাবছো কেন? পরাজয় না ভেবে তুমি তোমার হৃদয় দিয়ে, মানবতা দিয়ে জয় করে নাও। হ্যাঁ, আমি জয় করবো আমার শক্তি দিয়ে, এই বন্দুক দিয়ে। এই পুণ্যবত মাস্টারের কাছ থেকে আমি দেবীকে জোর করে ছিনিয়ে নিয়ে এসে আমি কাঞ্চনের সাথে আবার দেবীর বিয়ে দেবো। এ কখনোই সম্ভব নয়, এ আমি হতে দেব না। আমি ক্ষমা করবো স্যার। দাদা, আচ্ছা, তোমরা কি দুজনে পাগল হয়ে গেলে? পাগল আমি হয়নি, ওই তোমরাই বলে আমাকে পাগল করে ছাড়বে। তুমি আমার স্ত্রী, তুমি কোথাও আমাকে সাপোর্ট করবে, তা না করে এই এর পক্ষ নিয়ে আমার হিসাবে বিবাদ করছো। শোনো, পক্ষ বিপক্ষ ওসব আমি বুঝি না। আমি চিরকাল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি, তাই আজও তাই করব। হ্যাঁ, সেটা করবে। আজকাল আমি লক্ষ্য করছি আমি যেটা করছি সেটা তোমার কাছে অন্যায় বলে মনে হচ্ছে, আর ও যেটা করছে সেটাই না। আজকাল তোমার কাছে আমার চেয়ে ওর মূল্য বেশি হয়ে যাচ্ছে না? দাদা, তুমি কি বললে? আমার কাছে তোমার চেয়ে ঠাকুরপোর মূল্য বেশি? হ্যাঁ বেশি। শুধু তাই নয়, তোমাদের স্নেহ মমতা অতিরিক্ত আধিক্যতা দাও আজকাল আমার কাছে বড্ড অসহ্য মনে হচ্ছে। হ্যাঁ সে তো লাগবেই। মনে যদি অন্ধকার থাকে তাহলে চোখের সামনে হাজার আলো জ্বললেও তা তো আধারই দেখাবে দাদা, আধারই দেখাবে। কি বলি? তবে একটা কথা শুনে রেখো দাদা, আমার প্রতি বৌদির স্নেহ মমতা তোমার কাছে আধিক্যতা হলেও সেটা যে আমার কাছে স্বর্গের পবিত্রতা, যেটা শুধু অন্তর থাকলেই অন্তর দিয়ে অনুভব করা যায় দাদা। অন্তরে থাকলে অন্তরে দিয়ে অনুভব করা যায়। আমি দুঃখ পাই বরং দাদার এই মানসিকতায় ভীষণ লজ্জা পেয়েছি, যে লজ্জাটুকু দাদার মধ্যে বিন্দুমাত্র নেই বলে আজ তোমার আমার একটা সুন্দর সম্পর্কের মাঝে বাধা সৃষ্টি করতে চাইছে। কিন্তু তা তুমি পারবে না দাদা, তা তুমি পারবে না। তুমি কি করলে? ঠাকুরপোকে তুমি আঘাত দিয়ে তাড়িয়ে দিলে কেন? আঘাত তো আমি ওকে দিতে চাইনি মন্দিরা, কথাটা আমি তোমাকে বললাম, অথচ লাগলো কি ওর বুকে? কিন্তু কেন? কোন সম্পর্কের টানে তোমাকে আঘাত করলে ওর চোখে জল আসে? কোন সম্পর্কে ছেড়ে আমার চেয়ে ওর মতামতের মূল্য তোমার কাছে বেশি বলে মনে হয়? সেটা আমাকে জিজ্ঞাসা না করে আর আমার মুখ থেকে না শুনে নিজেই যাচাই করে নাও। কি বললে? চোখ দিয়ে যা দেখা যায় তা যেমন সবসময় সঠিক হয় না, তেমনি মন দিয়ে যা অনুভব করা যায় তাও সবসময় সত্য হয় না। তাই বলছি, যা দেখবে তা চোখ আর মন দুটোই পরিষ্কার রেখে তবেই দেখবে। মন আমার পরিষ্কারই আছে মন্দিরা, কিন্তু আমি বেশ বুঝতে পারছি তোমাদের মনে একটু একটু করে ময়লা জমতে শুরু করেছি। ওই ময়লাটারে পরিষ্কার করি না রে। কে তুমি? উনি আমাদের বিশেষ অতিথি স্যার। দেবীর সম্বন্ধে বেশ কিছু গোপন তথ্য উনি আমাদের জানাতে চান, তাই ওনাকে আপনার কাছে এনেছি স্যার। কিন্তু ওনার পরিচয়? আমাকে পরিচয় একটা
মনে হয় মশাই, দরকার পড়লে আমি যখন তখন আমাকে পরিচয় পাল্টাইয়া যাবে। আপাতত আমাকে একটাই পরিচয়, আমি আপনাকে শত্রুর ওই পূর্ণব্রত মাস্টারের বোনাই। পুণ্যগত মাস্টার যে আমার শত্রু, এ কথা তোমায় কে বলেছে? হায় রাম, কয় কি যে তার বইনেরে ফুসলাইয়া নিয়ে গিয়া তার খেপা গোবা চলে তার গলায় ঝুলাইয়া দেয়, সে আপনাকে শত্রু হইব না তো কি মিত্র হইব? আপনি কি যা বলছেন সব কিছু জেনে শুনে বলছেন তো? ভাবছি, আমি সব কিছু ভালো করে ভাই ভাই বলছি ভাইয়া। আরে বাবা, তিনবার জানের কাছে না শুনছি, কি শুনছেন? সেইটাই তো বলছি। হ্যাঁ, আপনার বইনটারে ওই পূর্ণ মাস্টারে ভোগ করতে চায়। করতে চাই ভোগ করতে চায়, তারে ভোগ করি ওই বিদেশে বিক্রি করে দিতে চায়। You rascal! তাহলে তাহলে কেমন করে দেবীকে বাঁচাবে, কোন উপায়ে? তুমি পরে চালাইবেন? উপায় উপায় একটা আছে। আছে? হ্যাঁ, আছে। যদি আমাকে সাহস দেন আর কিছু খরচ করেন তো আমি সব কাম করে রাখবো। আপনি কি করেন মশাই? আমি তো ঠিক নিজের মতো দাঁড়াতে পারছেন না, রোগের ভয়ে সারা শরীর থরথর করে কাঁপছে। কোন ভরসা আপনার প্রতি টাকা খরচ করবো? তাই নাকি? আরে মশাই, কৃষ্ণ ঠাকুরের অনেক নামের রূপ ছিল, আর তার মধ্যে একটা হইল গিয়া বিশ্বরূপ। সেই রূপটা তুমি দেখাই তো, তুমি আমারও একটা বিশ্বরূপ আছে, মানে বহির আর তা হইল গিয়া এবার বুঝলেন তো? শালা আমি কোন মাল? হিসাবের সাজনে কথা বলো। মনের মধ্যে আমি একটা বাঘে পুষে আমিও ঠিক এমনই একজনকে খুঁজছিলাম। তোমার মতন বহুরূপী যেমন কাছে পেয়ে গেছি, তখনই অনেক লোককে সামনে রেখে আমরা এগিয়ে যাবো সাফল্যের সন্ধানে। এই পুণ্য মাস্টারকে কি জব্দ করতে পারবো? তবে এসো। ও দাদা, মিঠাই বলতে নেই, বলো বউ। আমার লজ্জা পাবে না? বলছি দাদা, লজ্জা তো বৌদি পাবে, আর তুমি বৌদির সমস্ত লজ্জা তোমার ভালোবাসা সোহাগ দিয়ে ম্লান করে দেবে। ওই দেখো, তুমি ছেলের মতো ধরো, আমি তোমাকে আমারও ভয় করতে নন্দদা, আমিও নন্দদা। তাই আমার আমাকে বলবে না তো? আবার আবার নেম সাহেব মানে ভাই কতবার বলেছিলাম বউ বলো বউ বলো বলো বলো, তা নাহলে কিন্তু বৌদি সত্যি সত্যি রেগে যাবে। না, আমি বউ বলতে পারবো না। তাহলে কি বলবে? না, আমি তোমার মতো বৌদি মনি বলে না না দাদা না, তুমি বৌদিকে বৌদিমণি বলে ডাকবে না, তুমি বৌদিকে বউ বলে ডাকবে, বউ। সত্যি? হ্যাঁ, তাহলে বলো না, আমি ওই বউ বলেই ডাকবো।
বাড়িতে যা ঘটে গেল তার জন্য তুমি আমার এই বোকাশোকা দাদাকে দায়ী করো না। আমি জানি আমার দাদা একটা শিশুর মতো সরল, সে হয়তো সম্পর্কের মানে বোঝে না, ভালোবাসার মানে বোঝে না, দানপত্র জীবন যে কি হয় সেই দানপত্র জীবনেরও মানে বোঝে না। তুমি আমার এই বোকাশোকা দাদাকে নিজের মনের মতন করে করে নিও বন্ধু, তোমার মনের মতন করে করে নিও। আমি আসছি, আমি আসছি। তার জন্য তুমি কোনো চিন্তা করো না ঠাকুরপো। আমি তোমার দাদাকে মানে আমার স্বামীকে আমার নিজের মনের মতন করে আমি করে তুলবো। তুমি পারবে গো বৌদিমণি, তুমি পারবে, তুমি নিশ্চয়ই পারবে। তুমি যে দেবী গো বৌদিমণি, তুমি যে দেবী, তোমার মতো দেবীর শুভ শক্তি মহিমা আজ আমার খোকা বাবা আবার নতুন জীবন হবে। তুমি কেমন দাদা? তুমি যেও না নন্দদা, আমার না ভয় করছে নন্দদা। বলো তো কিসের ভয় তোমার? আমি যে তোমার বউ, বউ কেউ ভয় পায়? জানো আজ আমাদের ফুলসজ্জা। এই ফুলসজ্জা রাতে আমরা দুজন দুজনার হাতে হাত রেখে আমরা নতুন জীবনের পথে পা দেব। এসো এসো আমার জীবনের জাগ্রত দেবতা। আমি তোমাকে একটা প্রণাম করি, তুমি তোমার এই দাসীর একটা প্রণাম তুমি নাও। এই ফুলে তো দাল করলে প্রণাম করতে হয় বুঝি। দাঁড়াও দাঁড়াও, আমিও না। ওঠো, এই কাজ যে তোমাকে করতে নেই, এতে যে আমার পাপ হবে গো, পাপ। আর আর তুমি যে আমায় প্রণাম করলে, এতে বুঝি পাপ হয় না? না, এতে কোনো পাপ নেই, এতে যে আমার অনেক অনেক পুণ্য হবে জানো। এসো তুমি আমার কাছে এসো। আজকের এই রাতে শুধু তুমি আর আমি দুজনে নিরালায় একসাথে এক ঘরে আমরা পাশাপাশি বসে হাতে হাত রেখে আমরা আমার ভালো, আমার না, আমার না, কাজে কুতো লাগছে। দাঁড়াবো, দাঁড়া, আমার না একটু ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? বেশ, তাহলে তুমি এসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব। এসো এসো আমার কাছে এসো। ওই ওই দেখো আকাশে আকাশে কত সুন্দর তারা উঠেছে, ওই চাঁদ উঠেছে। সেই আকাশের দিকে যে তুমি আর আমি কি বলবো জানো? কি বললে গো? ঘুম ঘুম চাঁদ ঝিলিমিলি তারা এই মাধবী রাত আসেনি তো বুঝিয়া জীবনে আমার সেই চাঁদেরও তিথি বরণ করে। ওগো মায়াবিনী চাঁদ, ওগো মায়াবিনী রাত, ঘুম ঘুম চাঁদ ঝিলিমিলি তারা এই মাধবী রাত আসেনি তো বুঝিয়া জীবনে আমার সেই চাঁদের মায়া ভরা চাঁদ, ও মায়া দিদিরা। হারাম বাবা, হারাম দরজাটা শিগগিরই কর বাবা। হ্যাঁ, মনে হচ্ছে পিসমা ডাকছে। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে দরজাটা খুলে দিচ্ছি, তুমি দাঁড়াও। দেখো না, তোমার পিসমশাই অসুখ
ডাক্তার আমি তো ভগবানকে নিতে এসেছি মা। মশাই অত বেড়েছে হ্যাঁ। তুই না কি একটু চিন্তা করলি না প্রীতি? আমি এক্ষুনি ডাক্তার থেকে নিয়ে আসতে যাচ্ছি। কিন্তু শোনো, এত রাতে দেখা যাবে। আমি বরং তোমার সঙ্গে আরে না আদবো না, এই প্রীতির সঙ্গে খানিকক্ষণ গল্প করো। আমি না এই খাবো আর আসবো। কেমন তাই কেমন? ও যে বিশ্বের জন্য একা একা চলে গেল, এখন কি হবে পিসিমা? জান না মা, ও এক্ষুনি যাবে। তুমি এখানে একটু শুয়ে ঘুমাও, আমি আবার দেখি তোমার পিসিমা কেমন আছে। এমনি দেখে আছে কি বলে গেল। আজকের এই ফুলসজ্জা রাতে আমি একা একা এই ফুলের বিছানায় ঘুমাবো? না 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 না, আমার তো কিছুতেই ঘুম আসবে না। আমি তার জন্য সারাটা রাত অপেক্ষা করব। হ্যাঁ, আর তাই জন্য আমি তাকে সেই কিভাবে কি গানটা শোনাবো, সেই গান গাইতে গাইতে আমি বলবো, জোনাকি জলে আর নিভে যায়, রাত পাখি আধারে ডেকে যায়, প্রহরে প্রহরে আসে ওই দূরে জাগে রে তারারা কি আশা, জাগে রে তারারা কি আশা। স্বপ্নেরই দেশে চলো যাই একসাথে, যেখানে রাধা নামে দু চোখে ঝরা, লাল গোরি কল্পনা। স্বপ্নেরই দেশে চলো যাই একসাথে, যেখানে চাঁদ সোনা। লা 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 আমাকে শিকর একটু একটু কইরা গাইয়া ওরে অনেক তোমার শরীর খারাপ হইতে তুমি কি একটু ভেবো না পিতামাতাই। আমি না আমি ডাক্তার ডাকতে গেলাম, ডাক্তার এক্ষুনি এলো বলে তুমি একটু ধৈর্য ধরো পিতামাতাই। নয় রে বাপ, ডাক্তার নয়। ওরে ওরে বাপ, ওরে তুই ভগবানের ডাক দে বাপ, তুই আমাকে দেখেছো মা? তোমরা কোনো চাপা অর্থনা শুনতে পেয়েছো? হ্যাঁ বাবা, আমিও ঘুরে ঘুরে একটা আওয়াজ শুনতে পেয়েছি বাবা। আপনিও শুনতে পেয়েছেন বাবা? একটা চাপা অর্থনা শুনে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। হঠাৎ ঘুম থেকে উঠে দেখলাম তোমাদের ঘরের দরজাটা খোলা। আচ্ছা বৌমা, খোকাকে কেন দেখছি না বৌমা? খোকা কোথায়? কিন্তু সে তো কিছুক্ষণ আগে ডাক্তার আনতে গেছে বাবা। ডাক্তার আনতে গেছে? কেন কেন কার কি হয়েছে বৌমা? কিন্তু বাবা কিছুক্ষণ আগে পিসিমা এসে যে বললো পিসিমশাই ভীষণ অসুস্থ, এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। তাই তো আপনার ছেলে ডাক্তার দেখতে ছুটে পালিয়ে গেল বাবা। মালিকের অসুখ বেড়েছে, কিন্তু ওদের তো ঘর বন্ধ দেখলাম মা।
আর তাছাড়া ছেলে তো আমায় জানাতে পারতো। প্রয়োজনে ওই খোকাকে না পাঠিয়ে হৃদয়কে পাঠাতে পারতো। তা নাহলে আমাকে ছলনা। কি হয়েছে কি বাবা? এত রাতে তোমরা এত চিৎকার করছো কেন বলো তো? মানিকের নাকি অসুখটা বেড়েছে, কিন্তু ওরা তো আমাকে আগে জানাতে পারতো। তা না এত রাত্রে ছেলেটাকে একা ডাক্তার পাঠালো। কি বললে বাবা? পিসি মশাইয়ের অসুখ বেড়েছে? কি হয়েছে দাদা? সবে একটু ঘুমিয়েছিলাম, আবার টাকাটা নিয়ে গেল। সারাদিন খাটাখাটি করে সবে আমার একটু ঘুম ধরেছে। মানিকের অসুখটা কি বেড়েছে? হ্যাঁ, এইসব তুমি কি বলছো? কে তোকে সব কথা বললো? আরে বাবা, নিজের চোখে গিয়ে দেখে আসো। কেউ না কেটে ঘুমাচ্ছে, তাহলে অসুখ পারলে কেউ না কেটে ঘুমোতে পারে? পিসিমা, তাহলে এই মাত্র আপনি যে এসে আমাকে বললেন যে পিসিমশাই ভীষণ অসুস্থ, রোগটা বেড়েছে, এক্ষুনি ডাক্তার ডাকতে হবে, তাহলে বলুন কেন আপনি বলেছিলেন? এখন কেন এই উত্তরটা বলছেন? কেন বলছেন বলুন? আমি আমার তোমায় কখন এসব কথা বললাম? আচ্ছা, তুমি কি দেখে দেখে স্বপ্ন দেখছো? পিসিমা, আপনি কি বলছেন পিসিমা? আপনি তো নিজে এই মাত্র এই কথাটা বললেন। আচ্ছা, আজ তোমাদের ফুলসজ্জা, আমি কেন তোমাদের ডাকতে যাবো বলো তো বৌমা? দাদা, এই বৌমা যে কি বলছে আমার কিছুই বুঝতে পারছি না। আমি তো কিছু বুঝে উঠতে পারছি না রে, বুঝে উঠতে পারছি না। তাহলে খোকা কোথায় গেল? বাবা, আমার যে বড় ভয় করছে, বাবা আমার যে বড় ভয় করছে। আমার মনে হয় ওর কোনো বিপদ। না বৌদি, না তুমি এখন এসব অলুক করে কথা বলো না। বাবা, আমার মনে হয় আমার দাদা কোনো ষড়যন্ত্রের বড় শিকার হয়েছে। এক্ষুনি আমাদের দাদাকে খোঁজা দরকার বাবা, আমাদের দাদাকে যে খোঁজা দরকার। কোথায় খুঁজবো তাকে বলতে পারিস? আমি তো ছলনার কথা শুনে বড় বিব্রত হয়ে পড়েছি। আমি বুঝে উঠতে পারছি না কোনটা ঠিক আর কোনটা বেঠে, কোনটা সত্য আর কোনটা অসত্য। এত রাইতে আবার সহিত অসহিতের গপ্প করছেন কেন দাদা? হ্যাঁ, ওই হাঁক ডাক শুই না আমাকে ঘুমটা ভাঙা গেল। দেখলাম ফুলসজ্জার ঘরে কিছু গন্ডগোল হতেছে। ভাবলাম আমি হয়তো হাঁদারামের কোথায় পাওয়া যাচ্ছি না। আচ্ছা হাঁদারাম কি কোথায় পলাই গেছে? দাদাকে যে পাওয়া যাচ্ছে না পিসে মশাই। দেখো না, বৌমা বলছে তোমার অসুবিধা নাকি বেড়েছে, তাই আমি হাওয়ালামকে ডাকতে এসেছি ডাক্তারখানা পাঠানোর জন্য। না, বৌমা এমন মিথ্যে কথা কইতেই পারে না। আরে বাবা, এমন হইলে আমি তো আগে দাদারে ডাকুম নাকি? আমি হাদারামরে কেন ডাকুম? আচ্ছা, এই হাদারাম রাগ কইরা কোথাও বলাই যায়নি তো? না, আমি আপনাদেরকে কেমন করে বোঝাই? সে পিসিমাই এসে বলল। আমার মনে হয় এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো চক্রান্ত আছে বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি বলছি এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো একটা চক্রান্ত আছে। না বাবা না, আপনি চুপ করে থাকবেন না বাবা। একটা চাপা আন্দোলন আমি যেমন শুনেছি, আপনিও তেমন শুনেছেন বাবা। যেমন করে পারে আপনার ছেলেকে আপনি খুঁজে নিয়ে আসুন বাবা। বিপদ আমিও তো আজ করছি বৌমা, কিন্তু আমি কোন পথে গিয়ে তাকে খুঁজবো বলতে পারো মা? আমি যে এখনো আসল সত্যটা উপলব্ধি করতে পারছি না। আমি যে উপলব্ধি করতে পারছি বাবা, আমার মনে হয় এই বৌদি কোনো ষড়যন্ত্র করে আমার দাদাকে কোথাও সরিয়ে দিয়েছে। ওই হাবা বোবা ক্যাপা ঘর করে না বলে নানান রকম কথা বলে আমার দাদাকে উত্তেজিত করে আমার দাদার মাথাটা খারাপ করে ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছে। বাবা, কি সাংঘাতিক মেয়ে রে বাবা! এই কদিন দুদিন হলো আসতে না আসতে কি অনেকটা কান্না ঘটিয়ে বসছে। আরে খেপা সামনে তো কি হয়েছে? ওই হাদারাম তো তোমাকে জোর করে বিয়ে করে আনে নাই, তুমি তো নিজেই এখানে আছো। আমার মনে হয় প্রতিশোধ দিতে এই বাড়িতে এসেছে দাদা। এখন সব কথা ভাবার সময় নয়। আসল সত্য জানতে হলে
আগে আমাদের খোকাকে খুঁজে বার করতে হবে। কিন্তু তারে যদি খুঁজে না পাওয়া যায়, না 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 বিদ্যুৎ না, আপনি এরকম অলক্ষণে কথা বলবেন না বিদ্যুৎ। আজ দাদাকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে ওই ছেলেরা করতে পারে ওই বউটিকে আমরা ছাড়বো না। হ্যাঁ চুপ কর হৃদয়, তুই চুপ কর। নিজেদের সত্যতা যাচাই না করে এক্ষুনি কারো প্রতি নির্ভর হওয়া উচিত না। বাবা হ্যাঁ রে হৃদয়, হ্যাঁ আমাদের কাছে আমাদের হ্যাঁ বাবা, হ্যাঁ আমি আপনাকে বলছি বাবা, আমি আপনাকে বলছি যেমন করে পারে আপনি আপনার ছেলেকে খুঁজে নিয়ে আসুন বাবা। সে ফিরে না এলেছে আবার আমি যে নির্দোষ সেটা যে কারোর সামনে প্রমাণ হবে না বাবা। আর আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য তাকে যে খুঁজে আনতে হবে বাবা। তাকে যেমন করে পারে আমি খুঁজে নিয়ে আসুন বাবা, আপনি খুঁজে নিয়ে আসুন। সবাই তোমাকে সন্দেহ করলেও আমি কিন্তু একবারও ভাবিনি তোমাকে। মিথ্যার কাছে সত্য কোনদিন জমা থাকে না, সত্য একদিন না একদিন প্রকাশ হবেই মা। হৃদয় মানে শোনো, আমার মনে হয় তোমরা আমাদের তোমরা কোনো না কোনো চক্রান্তের শিকার হয়েছে, কিন্তু সেই চক্রান্ত জারি হোক আর যারাই করুক না কেন সেই চক্রান্তকে আমরা ভেঙে দেবো। আর যেভাবে হোক আমাদের খোকাকে খুঁজে বের করতেই হবে। বাবা এই তো আমার চোখের সামনে শিয়া, কিন্তু আমি একটা হ্যাঁ, তুই শিয়াল না তুই মানুষ? হ্যাঁ, আমি মানুষ। তাই না? আমার মানুষের মধ্যে একটা মাথা আছে, আর সেই মাথা আছে মানুষের মতো অনেক বুদ্ধি। না না না, মানুষের মাথায় এখন আর বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই, শুধু দুর্বুদ্ধিতে ঠাসা। আর হবে নাই কেন? মানুষের মনের মধ্যে তো মান আর হুঁশ এই দুটোই নেই। তারা এই জানোয়ারি প্রবৃত্তি দিয়ে এই সমাজটাকে জানোয়ার বানাতে চাইছে। তাই আমি একটা সত্যিকারের মানুষ খুঁজছি। মানুষ এটা আবার কে রে? একদম পাগলা। এটা সালা কোন জাতের শিয়াল? শিয়াল? এ সালা ওই পাতি শিয়াল। কোনো শেয়ালই নয়, এটা একটা গাধা। ভুল করে বাঘিনীর গুহায় ঢুকে পড়েছিল, তাই এই নাকানি চোবানি পেদানি নিয়ে ফিরে এসেছে। এ সালা বাঘিনীর গুহায় ঢুকেছিলে? তো শালা আমি বাঘিনীর গোয়ায় কোথায় ঢুকেছিলাম? আমি তো শালা ওই গোয়াল ঘরে ঢুকেছিলাম। সালা গোয়াল ঘরে ঢুকেছিল তো সালা তোমার এই অবস্থা কেন? কি আর বলবো রে ভাই, আমি ঘরের এক কোণ থেকে আওয়াজ আসছে আমি আমি আমার সালা মনটা করছে এই ভাবলাম এই ঝুমরিটা কোথায়, ওই কোনটায় এই ছাপটি বসে আছে। আমি সারা সামনে গিয়ে হাতের সামনে দু হাত ধরে সারা ধরে পেলাম।
কি বলবো রে ভাই, ওখানে চুবড়ি ছিল নাকি? ওখানে ছিল তো বাবা তার রাতে সেই শালা কালো শার্টটা নিয়ে। साला एक तो साला जुड़ी तो के 2000 चुरा कर लो হ্যাঁ, ওই শূন্যে তুলছে আর দশা তুলে ফেলছে, আর শূন্যে তুলছে আর দশা তুলে ভান্ডারে শালা। एक तो जुड़ी साला तो के 2000 चुरा कर लो ও শালা, ওখানে ছবি ছিল নাকি? আদর করতে এসেছে, আদি করে আদর করতে এসেছে, এবার বলে দেবো। আরে বাবা, তোমাকে আমি কখন যেতে বলেছিলাম? তোমাকে কি আমি সন্ধ্যাবেলা যেতে বলেছিলাম নাকি? তোমাকে তো আমি বলেছিলাম রাত্রে যাবে আমার ঘরে। হ্যাঁ? রাত্রে যেতে বলেছিলে? হ্যাঁ, রাত্রি ভাই, না আজকে না, শোনো না, আর না, আর তোমাকে আর গোল ঘরে যেতে হবে না। তুমি বলেছো আমার ঘরে যেও, কেমন? ঘরে? হ্যাঁ, ঘরে। তবে এই শরীরটা ফিট করে নি, দুই একদিনে ফিট করে আর তুমি বর সেজে তোমার ঘরে চলে যাও। साला পুরো লাগে না আমি তোর ঘরে যাব তোর পরে সালা ঘরে গিয়ে মাই তুই শালা আমার মতো লোক, তাই না রে? না 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 তোর ওপর নয় ওই সালা মুরগির ওপর ওই পাগলাটা সালা কি হয় জানতে পেরে আমরা আগের জন্মে জন্তু জানোয়ার ছিলাম এই যেমন আমি ছিলাম শিয়া আর তুই ছিলিস মুরগি তোকে দেখি না আমার চোখ জল জল আর সেই লড়াই মারি জমে হয়ে গেছে কিন্তু আমি যে অন্য কথা জানি গুগলু। কি কোথায় জানিস রে জোরে আমি জানি আগের জন্মে তুই ছিলিস শিয়াল আর আমি ছিলাম শিয়ালি। কি বললে ওই ছবি টিপির পাশে আমি তোর জন্য অপেক্ষা করতাম আর ডাকতাম হুক্কা হুয়া, হুক্কা হুয়া। তোর ডাকে আমি সারা দিয়ে ছুটে এসে বললাম ওয়া ওয়া হুক্কা হুয়া আর তারপর চাঁদের আলোয় আমরা দুজন কত আনন্দ করতাম, নাচতাম, গাইতাম। কি গাইতিস রে শিয়াল ওই শিয়ালের জন্য ভালোবাসার খেয়াল। আরেকবার গানা মাইরি আরেকবার তাহলে তুই একবার শিয়াল হন আমারি। এই হলাম মাইরি ওয়া ওয়া হুক্কা ওয়া ও আমার রসের নাগর, মুখ পোড়া ক্যাচিয়ার। ও আমার রসের নাগর, মুখ পোড়া ক্যাচিয়ার। চড়ুই গন্ধরাতে, চড়ুই গন্ধরাতে, গল্পতে ভোলা। ও আমার রসের নাগর, মুখ পোড়া ক্যাচিয়ার। ওরে আমার রসের নাগর, মুখ পোড়া ক্যাচিয়ার।
কোথায় ছিলিস? আর আমিও তো কাল রাত্রে তোকেই খুঁজে বেড়াচ্ছি বাচ্চা। হ্যাঁ, তুই জানিস না, তোকে আমি কতবার বলেছি বস্তি থেকে এক পা তুই বেরোবি না। পুলিশ তোকে দণ্ড করে খুঁজছে। আর খুঁজবে না রে শুনলে, আর খুঁজবে না, কারণ পুলিশের খাতায় বাদশাহ আজ মৃত। এই তো হ্যাঁ রে শুনলে, সরকারি রিপোর্ট অনুযায়ী জেল ভেঙে পালানোর সময় পুলিশের গলিতে বাদশাহ মারা গেছে। তাই তো বাদশাহ এবার নতুন পরিচয়ে নতুন ভাবে বাঁচতে তোর কাছে একটু আশ্রয় নিতে এসেছিলি শুনলে। নতুন করে নতুন ভাবে আমার কাছে আশ্রয় নিবি? হ্যাঁ রে শুনলে, হ্যাঁ, কয়েকটা দিন না, আমি কয়েকটা দিন তোর কাছে গোপনে লুকিয়ে থাকতে চাই। আচ্ছা বাচ্চা, কি আমার তেমন কথা বলছি? আমি তো কথা কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছিস না। তাহলে শোন, তোকে আমি না সব বুঝিয়ে বলছি। পুলিশের ভয়ে দিনের পর দিন এই বস্তিতে থাকতে থাকতে আমি বড্ড হাঁপিয়ে উঠেছিলাম। ঘুম যেন আমার বন্ধ হয়ে আসছিল। তাই তো কাল রাত্রে একটু মুক্তির নিঃশ্বাস নিতে আমি বস্তি থেকে বেরিয়ে পড়লাম। নির্জন অন্ধকারে মুক্তির আনন্দে আমি যেন হেঁটেই চলেছি, হেঁটেই চলেছি, হেঁটেই চলেছি। আরে কি কে এখানে? আরে এই যে শুনছেন, আরে এত রাত্রে এখানে শুয়ে আছেন কেন? আরে এই যে মশাই শুনছেন? আরে এই যে মশাই শুনছেন? কি তো কোন? হ্যাঁ কোন? মনে হচ্ছে ভদ্রলোককে বিয়ে রাত্রে কেউ ফোন করে এখানে ফেলে রেখে গেছে। আহারে, কে এমন নিষ্ঠুর ভাবে একজনকে খুন করে দিল? গলায় গলায় ফুলের মালাটা এখনো অক্ষত, কপালে চন্দনের হেগে। আমি কেঁদেছি, এই যে অবিকল আমার মতো দেখতে। আচ্ছা, আমার এই ফেঞ্চকার দাড়িটা বলেছে চেহারার সঙ্গে একদম একদম মিলে যাবে আমার চেহারা, কোনো ধারণা থাকবে না। কি ভাবছিস বাচ্চা? আরো একটা নতুন খেলায় মেতে উঠবে। পুলিশের খাতায় আজ তুই মৃত, কাজে ভদ্রলোকের পক্ষে দিয়ে যদি কিছু মাল আদায় করা যায় তাহলে মন্দ হয় না। কিন্তু তার আগে আমাকে জানতে হবে কি ওর পরিচয়, কি ওর চরিত্র। আমি বলে দেবো বাচ্চা, আমাকে চেনার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমার হাতে রিভলভার গর্জে উঠবে। কে তুমি? আমি তোমার ছায়া। হ্যাঁ ছায়া ছায়া, তোমাকে সব সময় অনুসরণ করি। আইনের খাতায় আজ তুমি মৃত, তাই তোমাকে আমার বড্ড প্রয়োজন। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো বাচ্চা। এই ভদ্রলোকের সঙ্গে তোমার চেহারার অদ্ভুত মিল, তাই তোমাকে আমি ওনার বাড়িতে পাঠাতে চাই, ওনার ছদ্মবেশে। কিন্তু ওনার সম্বন্ধে না জেনে আমি কেমন করে যাবো সেখানে? ওনার সম্বন্ধে যা তথ্য জানান আমি তোমাকে দিয়ে দেবো বাচ্চা। আপনি দেবেন? হ্যাঁ আমি দেবো, কিন্তু তুমি আমার কথা মতো কাজ করে যাবে। কিন্তু আপনি কি আমি জানতে পারি কি না? সেটা জানার সময় এখনো তোমার হয়নি। শুধু আমার ডিরেকশন অনুযায়ী তুমি কাজ করে যেও। বলো বলো বাচ্চা, বলো তুমি রাজি? আমি রাজি। সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি বাচ্চা, সঠিক সিদ্ধান্ত নিয়েছো। তাহলে আমার
এই শের বলেই তো তোর এত অহংকার, তাই না শুনি? এই শের যদি শিয়াল হয়ে ভয়ে গর্তে লুকিয়ে থাকে, এই বস্তির মাঝে তোর বেইজ্জত হবে না রে ঝুমনি? তুই আমায় খুশি মনে যেতে দে রে ঝুমনি। আরে আমি তোর মরতে যাচ্ছি না, আমি তো তোর আমার ভবিষ্যৎ করার জন্য একটা রোজগার করতে যাচ্ছি। জানিস ঝুমনি, সেখান থেকে ফিরে না আমরা বহু দূরে চলে গিয়ে নতুন করে একটা সংসার করবো, সেখানে থাকবো তুই আর আমি, আর কেউ আমাদের বাধা দিতে আসবে না। তাই বলছি তুই আমাকে হাসি মুখে বিদায় দে ঝুমনি, তুই আমাকে হাসি মুখে বিদায় দে। ভালো থেকো, সুখে থেকো তুমি, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। ঘরে বাইরে দুটো সমস্যাই আমাকে ব্যতিব্যস্ত করে তুলেছে, কিন্তু সঠিক প্রমাণ না পাওয়ায় আমি কোনো ডিসিশন নিতে পারছি না। প্রমাণের দরকার নেই রায় মশাই, প্রমাণে খুঁজতে গিয়ে দেখবেন কি সারা মৌমাছি মধু খাইয়া উইরা পলাই গেছে, আর আপনি কেবল সোমরা লইয়া পয়রা আছে। আমার পার্সোনাল প্রবলেমের ব্যাপারটা তুমি জানলে কেমন করে? কতক্ষণ অদৃশ্য অ্যান্টেনা লাগানো অ্যান্টেনা আছে? অ্যান্টেনা, যেগুলো বাইরেকার সমস্ত খবরের খবর আপনা হইতেই ক্যাশ কইরা লয়। এই যেমন ধরেন আজকের খবর হইল গিয়া আপনার স্ত্রীর সাথে আপনার ভাইয়ের অবৈধ প্রেম। তুমি জানো? জানি ভাই মশাই, জানি আপনাকে ভাই আপনাকে সংসারে একটা ক্যান্সার হইতেছে, তাই যত শীঘ্র পারেন ওই ক্যান্সার তারিখ আপনি বাঁচতে দেবো ক্যান্সারটাকে বাদ না দিলে বন্ধ জীবন নষ্ট করে দেবে, তাই ক্ষত বিক্ষত করে দেবে আমার এই দাম্পত্য জীবন। আমি একটা ডিসিশন নিচ্ছি। তার আগে আমাকে কানে দামটা দিয়াবেন। এই কানের দাম, কানের দাম। দাদা ভাই তো, আপনাকে সত্য ওই পূর্ণ মাস্টারের খেপা পোলা ধরে আমি একদম শেষ করে আমি নিজেকে অজ্ঞান লাগিয়ে উত্তর গঙ্গা জুড়ে ভাসিয়ে নিয়েছি। ভালোই করছো, কিন্তু এত শীঘ্রই কাজটা সম্পূর্ণ করলো কি করে? আরে মানিক সাহেব আমি একবার হাত দেয় তা খুব সহজেই শেষ করে ফেলে। এবার আমাদের দামে দামটা দিয়ে হবে। এই নাও 10,000। আমি তো আচ্ছা মানুষ কোথায়, যে কাজের জন্য আমার সঙ্গে টাকা নিলে, আমার সেই কাজের জন্য সাড়ে সঙ্গে টাকা নিলে। মানে হইল গিয়া এক চিঠিলে আমি 2 পাতি পাচ্ছি। যেমন হয় ওই পরিচর্যার রাতে খেপাটারে খুন কইরা আপনার প্রেমিকার ইজ্জত আস্ত রাইতেছি। আর দ্বিতীয় হইল গিয়া ওই পুরো মাস্টারের ছেলেটারে খুন কইরা
আমি একদম মাইনা দিয়েছি। বড় কাজের কাজ করেছো মানে তোমার দেবীকে ওখান থেকে ছিনিয়ে নিয়েছে। ধীরে রায়মশাই ধীরে, এখনই খাবো। আরেকটা কথা, আমার যদি সঠিক খবর দেওয়া থাকে তো পূর্ণ মাস্টার খুব শীঘ্রই এইখানে আইব। সে কি? ঘাবড়াইবেন না, একদম ঘাবড়াইবেন না। বড় মশাই আইলে ওর সাথে আস্তা কইরা সাইবা। ওর নামে ক্লেম কইরা দেন কি নিজে পোলাটারে কোমল কইরা ওই পোলার বোর্ডে দিশা। আগুন লাগিয়ে দিলে আমার মনে হয় এই কেসটা সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া যাবে, আর সেই সঙ্গে দেবীকে ওখান থেকে বের করে আনা যাবে। কাঞ্চন দেবীকে ওখান থেকে উদ্ধার করে নিয়েছে, আমি তোমার হাতে তুলে দিই। আমার পুত্রবধূ বাজারের পণ্য নয় রায় মশাই, আপনি আপনার হাতে যখন তখন তুলে দেবেন। একে, তুমি এখানে কেন? কাল রাত থেকে হঠাৎ আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না রায় মশাই। আমার দৃঢ় বিশ্বাস আপনি ষড়যন্ত্র করে আমার ছেলেকে কোথায় গুম করে রেখেছেন। আপনার মাথা খারাপ হয়ে গেছে, নাহলে সেই নামে এরকম মিথ্যে গেলেন করতেন না। আপনি ঠিকই বলেছেন স্যার। ওকে বলতে দাও কাঞ্চন। বলো মাস্টার, আমার বিরুদ্ধে আর তোমার কি কি অভিযোগ আছে? রায় মশাই, আমি আপনার কাছে সহযোগিতার আশা করতেছি। হ্যাঁ, শুনুন রায় মশাই, আপনার বোন আমার পুত্রবধূ, তার জীবন যার বড় বিপন্ন। কাল ফুলসজ্জা রাতে আমার ছেলেকে কে বা কারা কোথায় তুলে নিয়ে গেছে তা আমি জানি না। আপনার প্রতি আমার অনুমান যদি অসত্য হয়ে থাকে তাহলে আসুন না আমরা খুঁজে বার করি আমার সেই বিপন্ন সন্তানকে। আপনার ওই নাটক বাজি বন্ধ করুন। নাটকবাজ? হ্যাঁ, নাটকবাজি তো নয় দেখি। নিজের ছেলেকে গুম করে এখন সংসারে নাটক শুরু করেছেন। এসব তুমি কি বলছো যুবক? আমি আমার নিজের ছেলেকে গুম করে রেখেছি। হ্যাঁ, আসল সত্যটা এবার আমার কাছে জলের মতন পরিষ্কার হয়ে গেছে। বেশ ভ্রান্ত নাই, তুমি আমার সুন্দরী বোনটিকে ভুল বুঝে রায় মশাই, নিজের হাবা গোবা ছেলেটার সাথে বিয়ে দিয়েছিলে শুধুমাত্র নিজের প্রাথমিক পবিত্রী চরিতার্থ করতে। সে রায় মশাই, সে এত নোংরা নিজ মনোভাব যে মানুষের হয় তা আমার জানা ছিল না। যে আমার পুত্রবধূ, যে আমার বংশের কুললক্ষ্মী, যার সঙ্গে আমার বাবা মেয়ের সম্পর্ক, তাকে নিয়ে এরকম কুৎসিত মন্তব্য করতে আপনার বিবেকে বাধা রায় মশাই। এই বিবেকহীন একটা পশুর কাছে বিবেকের বিচার মানায় না। ওকে পুলিশে দিন স্যার। পুলিশে তো আমি তোমাকে আমি বেশ বুঝতে পারছি আমার সংসারটাকে তছনছ করার জন্য তোমরা এই ষড়যন্ত্র করে আমার ছেলেকে কোথায় গুম করে রেখেছো। তাই আমি তোমাদের নামে থানায় রিপোর্ট অরূপ রায়কে চোখ লাগিয়ে আজ পর্যন্ত কেউ অক্ষত অবস্থা ফিরে যায়নি, আর তুমিও পারবে না। রঞ্জন, ওকে দড়ি দিয়ে বাঁধো। একটা দুর্বল অথর্ব বৃদ্ধকে দড়ি দিয়ে বাঁধার কি দরকার? ওর জন্য তো আমাদের শক্ত হাতগুলি যথেষ্ট। ওগুলো তোরা কি নিয়ে এসেছিস? আমার থালায় সাজানো আছে তোমার শঙ্কর মাছের চামচ। আর আমার থালিতে সাজানো আছে তোমার এক জোড়া ছেঁড়া